দেখো, নবম শ্রেণীর এনসিইআরটি সায়েন্সের প্রথম যে অধ্যায়টা সেটা হচ্ছে আমাদের চারপাশের পদার্থ। দেখো, আমি এর আগের ক্লাসে কিন্তু তোমাদের একদম বই, এনসিইআরটি যে বই, সে বইয়ের লাইন ধরে ধরে কিন্তু ক্লাস করিয়ে দিয়েছি। আর আমি তো তোমাদের বলেছি যে এক একটা টপিক থেকে 3টে করে ক্লাস পাবে। প্রথম ক্লাসে থাকবে একদম পাঠ্য বই, আমরা লাইন ধরে ধরে পড়ে নেব। তারপরের ক্লাসটা তুমি পাবে, সেখানে আমরা দেখব যে মেন পয়েন্ট, মানে মূল যে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো যেখান থেকে পরীক্ষায় এই টপিক থেকে প্রশ্ন ওরা তোলে, সেই পয়েন্টগুলো আমরা ছবি সহ আলোচনা করব। এবং তারপরে 3 নাম্বার ক্লাসে আমরা যতটা পড়ে নিয়েছি, যে টপিকটা যতটা পড়েছি তার উপরেই কিন্তু আমি তোমাদের এমসিকিউ রাখবো, সেগুলো তোমরা নিজেরা অ্যান্সার করার চেষ্টা করবে। তা আমরা দেখো, আগের ক্লাসটা করেছি, এটা 2 নম্বর ক্লাস। এই যে আমাদের চারপাশে পদার্থ যতটা পড়েছি তার মধ্যে 2 নম্বর ক্লাস। ভালো করে এক একটা পয়েন্ট বুঝবে, ঠিক আছে? বলছে পদার্থ ক্ষুদ্র ক্ষুদ্র কণা দিয়ে তৈরি। অবশ্যই মাথায় রাখবে, পদার্থ হচ্ছে ক্ষুদ্র ক্ষুদ্র কণা দিয়ে তৈরি। আমরা কি করে বুঝতে পারি দাদা? এই তো, আমরা যদি একটা জারে যেখানে 100 মিলিলিটার জল রাখলাম, এবার তার মধ্যে যদি কিঞ্চিত পরিমাণে সামান্য পরিমাণ পটাশিয়াম পার ম্যাঙ্গানেট যদি আমরা ঢেলে দিই, তাহলে সেই যা মানে জলটার কালারটা হয়ে যাবে কি বেগুনি কালার। কি কালার? বেগুনি কালার। এবার সেখান থেকে আমরা 10 মিলিলিটার হচ্ছে মিশ্রণটা তুলে আবার 100 মিলিলিটার মানে জলের মধ্যে ঢাললাম। এইভাবে 8-10 বার করার পরেও আমরা বুঝতে পারি সর্বশেষে যে জলের কণা মানে জলের কালারটা কিন্তু সেই বেগুনি কালার হালকা হলেও রয়েছে। অর্থাৎ এ থেকে বোঝা যায় যে পদার্থের কণাগুলো কি খুবই ক্ষুদ্র। দেখো, পদার্থের কণাগুলোর মধ্যে ফাঁকা স্থান বর্তমান, মানে পদার্থের কণাগুলোর মধ্যে ফাঁকা স্থান রয়েছে, অবশ্যই রয়েছে। কি করে বুঝতে পারি আমরা? একটি জারে কিছুটা জল রয়েছে, তার মধ্যে কিছুটা লবণ ঢেলে দিলাম, ঘুটিয়ে দিলাম বা নাড়িয়ে দিলাম, তারপরে দেখব যে লবণের কণাগুলো আর দেখা যাচ্ছে না। তার মানে ওই জলের কণাগুলোর মধ্যে ফাঁকা স্থান ছিল, সেখানে লবণের কণাগুলো স্থান দখল করে নিয়েছে। এ থেকে বোঝা যায় যে পদার্থের কণাগুলোর মধ্যে ফাঁকা স্থান বর্তমান। দেখো, আমাদের চারপাশে পদার্থগুলো আমরা 3টি অবস্থায় দেখতে পারি, সেটা হচ্ছে কঠিন, তরল আর গ্যাসীয়। দেখো, পদার্থের কিন্তু মোট 5টি অবস্থা, সেই বিষয়েও কিন্তু আমরা পড়ব। কিন্তু আমরা আমাদের চারপাশে সাধারণত পদার্থের 3টি অবস্থা দেখে থাকি, কঠিন, তরল, গ্যাসীয়। এই দেখো, যেমন জলের কথা বলি, কঠিন অবস্থায় বরফ হিসাবে থাকে, তরল অবস্থায় জল, আর গ্যাসীয় অবস্থায় হচ্ছে জলীয় বাষ্প, তাই না? এই হচ্ছে গুরুত্বপূর্ণ পয়েন্ট, এখানে কিন্তু মাথায় রাখবে। দেখো, ভালো করে বুঝবে। আকর্ষণ বল, ফাঁকা স্থান, গতিশক্তি আর সজ্জিত বা সাজানো কিনা। কঠিনের কথায় আসি। এই যে কঠিন পদার্থ, কঠিন পদার্থ মাথায় রাখবে। কঠিন পদার্থের কণাগুলো, এই যে কালো কালো যে ডটগুলো না, এগুলো হচ্ছে কণা এক একটা। এই কঠিন পদার্থের কণাগুলো হচ্ছে আকর্ষণ শক্তি সব থেকে বেশি, মাথায় রাখবে। সেই জন্যই তো দেখো, একটা কণা, এই যে এখানে দেখো যে একটা কণা অপর কণাকে ধরে রেখেছে, তাই না? সেই জন্য আমরা বলবো কঠিন পদার্থের আকর্ষণ বল সব থেকে বেশি। ফাঁকা স্থান, তুমি দেখো এই যে কঠিন পদার্থের কণাগুলোর মধ্যে ফাঁকা স্থান কি রয়েছে? খুবই কম। এই যে সাদা সাদা জায়গা কি খুবই কম রয়েছে, তাই না? সব থেকে কম। গতিশক্তি, গতিশক্তিও কিন্তু এদের মানে কঠিন পদার্থের কণাগুলোর গতিশক্তিও সবচেয়ে কম। সজ্জিত কিনা মানে সাজানো কিনা, মাথায় রাখবে যে কঠিন পদার্থের ক্ষেত্রে কণাগুলোর সজ্জা সব থেকে বেশি সুবিন্যস্ত, মানে সব থেকে বেশি সাজানো গোছানো থাকে কঠিন পদার্থের কণাগুলো, ঠিক আছে? তরল, দেখো তরল পদার্থের কণাগুলোর আকর্ষণ বল হচ্ছে মাঝারি। তুমি বুঝতেই পারছো যে এদের আকর্ষণ বল মাঝারি বলেই কিন্তু একটা কণা আর একটা কণাকে ধরে রাখতে পারছে না, ঠিক আছে? এটা মাঝামাঝি ধরে রাখতে পারছে। তা বলছে দেখো, ফাঁকা স্থান এবং গতিশক্তি। তরলে 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 হচ্ছে ফাঁকা, তরল পদার্থের কণাগুলোর ফাঁকা স্থানও কি মাঝামাঝি এবং গতিশক্তিও মাঝামাঝি রয়েছে, ঠিক আছে? দেখেই তুমি ছবি দেখেই বুঝতে পারছো। চলে আসি সজ্জিত কিনা। দেখো, তরল পদার্থের ক্ষেত্রে কণা তোমার হচ্ছে স্তরগুলো পিছলে একে অপরের উপর গড়িয়ে যেতে পারে, সেই জন্য কিন্তু আমরা বলি তরল হচ্ছে কি প্রবাহী, দৃঢ় নয়। তরল হচ্ছে প্রবাহী, দৃঢ় নয়। দেখো, গ্যাসীয়র ক্ষেত্রে কি হয়? গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে তুমি দেখে নাও যে গ্যাসীয় পদার্থের কণাগুলোর আকর্ষণ বল কিন্তু সব থেকে কম, ঠিক আছে? আকর্ষণ বল সব থেকে কম, সেই জন্য একটা কণা আর একটা কণাকে ধরে রাখতে পারছে না। এদের কি ফাঁকা স্থান আর গতিশক্তি সবচেয়ে বেশি, সেই জন্য তো একটা কণা এদিক ওদিক এদিক ওদিক ছোটাছুটি করছে। মাথায় রাখবা যে গ্যাসীয় পদার্থের কণাগুলোর ফাঁকা স্থান এবং গতিশক্তি হচ্ছে সবচেয়ে বেশি। আর গ্যাসের ক্ষেত্রে কণাগুলো শৃঙ্খলাবদ্ধ নয়, এগুলো এলোমেলোভাবে ছুটে বেড়ায়, ঠিক আছে? এগুলো কিন্তু মাথায় রাখবে।
দেখো বলছে দুটি ভিন্ন পদার্থের কণাগুলো নিজেদের মধ্যে স্বতঃস্ফূর্তভাবে মিশে যাওয়াকে ব্যাপন বা ডিফিউশন বলা হয়, মাথায় রাখবে। এই ইংরাজি শব্দটাও গুরুত্বপূর্ণ। আচ্ছা, কঠিনে সংকোচনশীলতা মানে ব্যাপন নগণ্য মানে খুবই কম, মাথায় রাখবে। তরলে মাঝামাঝি, আর গ্যাসে ব্যাপনের হার সর্বাধিক হয়। মাথায় রাখবে গ্যাসের কণাগুলোর মধ্যে ফাঁকা বেশি থাকার জন্য গ্যাসে গ্যাসে ব্যাপন খুব বেশি পরিলক্ষিত হয়। এই লাইনটাই মাথায় রাখতে হবে। পরীক্ষায় প্রশ্ন কেমন দেয় জানো? ধরো এখানে তুলে দিল 1 নম্বরে যে হচ্ছে গ্যাসের কণাগুলোর মধ্যে ফাঁকা স্থান বেশি থাকায় গ্যাসে গ্যাসে ব্যাপন খুব বেশি পরিলক্ষিত হয়। আর একটা লাইনে তুলে দিল হচ্ছে কি দুটি ভিন্ন পদার্থের কণাগুলো নিজেদের মধ্যে স্বতঃস্ফূর্তভাবে মিশে যাওয়াটাই ব্যাপন বা ডিফিউশন বলে। বলে দেবে যে নিম্নলিখিত বিবৃতি গুলির মধ্যে কোনটা সঠিক, বা বলবে যে যে কেবলমাত্র এক সত্য কি দুই সত্য, 1 ও 2 উভয়ই সত্য। তখন তুমি যদি এই লাইনটা না পড়ো তাহলে তুমি কি করে অ্যান্সার করবা? তখন বলতে হবে যে হ্যাঁ, 1 আর 2 উভয়ই সত্য। বিষয়টা বোঝা গেল? এরকম কিন্তু প্রশ্ন তুলবে ওরা। দেখো কোনো বস্তুর একক আয়তনের ভরকে ঘনত্ব বলে, মাথায় রাখবে একদম। আর ঘনত্বের সূত্র হলো কি, ঘনত্বের সূত্রটা মাথায় রাখবে, ঘনত্ব সমান ভর বাই আয়তন। ঘনত্বর উদাহরণ দিয়ে আমি আগের ক্লাসে কিন্তু বুঝিয়ে দিয়েছি, মানে মূল যে পয়েন্টগুলো ছিল সেগুলো আমি ছোট্ট করে আমি একটু বুঝিয়ে দিলাম। কারণ দেখো এই আমাদের চারপাশে পদার্থ, এর কিন্তু পুরোটা কিন্তু আমাদের কমপ্লিট হয়নি, তাই না? অর্ধেকটা আমরা পড়ে নিয়েছি, আর অর্ধেকটা আমি তোমাদের করিয়ে দেবো। তারপরে ঠিক একই রকম তোমাদের 3টে করে যতটা পড়াবো সবার প্রথমে লাইন অনুযায়ী ধরে পড়াবো, তারপরে এরকম মূল পয়েন্ট ছবি দিয়ে একটু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব, তারপরে এমসিকিউ রাখবো। এর উপরেও কিন্তু এখন এমসিকিউ আছে, একটু পরে তুমি ক্লাসটা পেয়ে যাবে, দেখে নিবা, কিন্তু সেগুলো নিজে করবে। তোমরা অনেকেই বলছো দাদা সমস্ত ক্লাসগুলো আমরা কোথায় কিভাবে পাবো? দেখো আমি তোমাদের সায়েন্সের জন্য 3টে করে ক্লাস করাবো, আর জিকে কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য 2টো ক্লাস। আজকে সমস্ত ক্লাসগুলোই তুমি ইউটিউবে পাবে, ঠিক আছে? কিন্তু এর পরবর্তী সময়ে তুমি সমস্ত ক্লাস কিন্তু ইউটিউবে পাবে না, কয়েকটা ক্লাস ইউটিউবে পাবে, আর বাকি ক্লাসগুলো তুমি আমাদের টেলিগ্রামে পাবে, ঠিক আছে? আমি তোমাদের বলে দিচ্ছি, সায়েন্সের জন্য সর্বপ্রথম তোমাদের এনসিইআরটির পাঠ্য বই ধরে সম্পূর্ণ লাইন ধরে ধরে পড়িয়ে দেবো, তারপরে মূল পয়েন্টগুলো তুলে আলোচনা করব, এবং তারপরে এমসিকিউ টাইপের প্রশ্ন রাখবো যতটা আমরা পড়লাম তার উপরে, ঠিক আছে? আর জিকে কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য এক একটা স্ট্যাটিক জিকে টপিক তুলে তুলে আমরা আলোচনা করব, বলেই দিয়েছি 50টা গুরুত্বপূর্ণ টপিক হবে, সেগুলো পড়ে নেব। এবং কারেন্ট অ্যাফেয়ার্স 2024-25 2 বছরের কারেন্ট অ্যাফেয়ার্স আমাদের পড়তে হবে, সেখানে আমরা 25টা এমসিকিউ করে হোক বা ওয়ান লাইনার করে হোক এইভাবে আমরা পড়ে নেব। এবার সমস্ত ক্লাস এবং পিডিএফ পেতে গেলে তোমাকে কিন্তু আমাদের টেলিগ্রামে যুক্ত হতে হবে। সেখানে তুমি গুগল ক্লাসরুমের যে লিঙ্ক সেটাও পেয়ে যাবে, এবং ইউটিউবের ক্লাস যেগুলো করাবো সেগুলোও পেয়ে যাবে। সমস্ত মোদ্দা কথা সমস্ত ক্লাসগুলো আমাদের টেলিগ্রামে পাবে, সেখানে তোমাকে অ্যাড হতে হবে, ঠিক আছে? এখন বর্তমানে দেখো তোমাদের 50% ডিসকাউন্ট রয়েছে কয়েকদিনের জন্য। যারা অ্যাডমিশন নিতে চাও এই নাম্বারে 249 টাকা যে কোনো মাধ্যমেই হোক পেমেন্ট করে তুমি সঙ্গে সঙ্গে এই নাম্বারেই হোয়াটসঅ্যাপে একটা স্ক্রিনশট পাঠিয়ে দেবে, আমি কিন্তু সঙ্গে সঙ্গে তোমাকে অ্যাড করে দেবো, ঠিক আছে?